মনে করুন আপনার ডায়াবেটিস আছে এবং আপনি হঠাৎ করে মনে করলেন যে এই যে ডায়াবেটিসে গ্লুকোজটা বাড়ে, মূলত এটা কার্বোহাইড্রেট থেকে আসে এবং আপনি ঠিক করলেন যে বেশ কিছুদিন অন্তত কয়েকটা মিল যে কার্বোহাইড্রেট বন্ধ করে যতটা পারে প্রোটিন দিয়ে সেটাকে ম্যানেজ করবেন আপনার ক্যালোরির চাহিদা পূরণ করার জন্য। এবং আপনি তাই করলেন এবং কিছুদিন পরে আপনার মনে হলো যে একঘেয়েমি চলে এসছে আমার খাদ্যাভ্যাসে এবং আমার কিছু কার্বোহাইড্রেট খাওয়া দরকার এবং আপনি কার্বোহাইড্রেট খেতে আরম্ভ করলেন। দেখলেন অল্প কার্বোহাইড্রেট খেয়েই আপনার সুগার স্পাইক হচ্ছে অনেক বেশি। যখনই ব্লাড টেস্ট করছেন দেখছেন গ্লুকোজ লেভেল যতটা থাকার দরকার বা আগে আপনার খাদ্যাভ্যাসে যতটা থাকতো তার চাইতে বেশি আসছে। সেটার কারণ কি? কেন এরকম হলো? আপনি তো কার্বোহাইড্রেট এখন কম খাচ্ছেন আগের চেয়ে, বা কিছুদিন আগে অবধি আপনি তো প্রোটিন খেয়ে ম্যানেজ করছিলেন। কি এমন শরীরে ঘটলো যার জন্য আপনার সুগার লেভেল বাড়তে আরম্ভ করছে বা সুগার স্পাইক হচ্ছে? প্রথম কথা আপনাদের বলি যে সেকেন্ড মিল এফেক্ট বলে একটা জিনিস আছে যেটা এই এক্স্যাক্টলি এই ঘটনাটাকে এক্সপ্লেন করে। যে আপনি প্রোটিন বা ফ্যাট মিলে কিছুদিন ছিলেন এবং হঠাৎ করে আপনার নিয়মটা ব্রেক করে কার্বোহাইড্রেট খাওয়া স্টার্ট করেছেন। কি হচ্ছিল বডিতে? আপনি যখন এই প্রোটিন খাওয়া শুরু করেছিলেন, কার্বোহাইড্রেট কম খাচ্ছিলেন, শরীরে গ্লুকোজ কম তৈরি হওয়ার জন্য বা কম থাকার জন্য আমাদের প্যানক্রিয়াসে একটা সিগন্যাল যাচ্ছিল এবং প্যানক্রিয়াস ভাবতে আরম্ভ করেছিল আপনি স্টারভেশনে আছেন কিছুটা বা আপনি উপোস করছেন। তখন নর্মাল বডির ফিজিওলজিক্যাল রেসপন্সের জন্য প্যানক্রিয়াস থেকে কম ইনসুলিন তৈরি হচ্ছিল এবং এই যে গ্লুকোজ লেভেলটা রক্তে কম থাকছিল তার জন্য অশর্করা পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হচ্ছিল, যেটাকে আমরা নিওগ্লুকোজেনেসিস বলি। এবং লিভারের মধ্যে যে জমাকৃত গ্লাইকোজেন থাকছিল সেটা ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছিল, যেটার নাম গ্লাইকোজেনোলাইসিস বলি। এবং এর দুটো পদ্ধতির জন্য রক্তে একটা গ্লুকোজের লেভেল মেনটেন হচ্ছিল। এই যে গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস এই প্রক্রিয়াটা যখন একবার শুরু হয় তখন এই প্রক্রিয়াটা বন্ধ হওয়ার জন্য কিছু টাইম লাগে, কারণ এই প্রক্রিয়াটাকে শুরু করায় ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি হরমোনস গুলো, সিএজিজি, কর্টিজল, অ্যাড্রিনালিন, গ্লুকাগন এবং গ্রোথ হরমোন। এবার সেই হরমোনগুলো শরীরের মধ্যে যখন কিছুটা বেশি পরিমাণে তৈরি হয়ে যায় সেগুলো আবার নর্মাল লেভেলে আসতে তো কিছুটা টাইম লাগবে। যতক্ষণ অব্দি নর্মাল লেভেলে আসতে টাইম লাগছে ততক্ষণ অব্দি এই দুটো প্রক্রিয়া চলতে থাকবে। মিনওয়াইল আপনি কার্বোহাইড্রেট খাওয়া স্টার্ট করলেন। এই যে কার্বোহাইড্রেট খাওয়া স্টার্ট করলেন তার জন্য এমনিতে প্যানক্রিয়াস থেকে কম ইনসুলিন তৈরি হচ্ছিল এবং এই ইনসুলিনটা কম তৈরি হওয়ার এই যে পদ্ধতিটা এবং সময়টা সেটা চলতে থাকছিল। কার্বোহাইড্রেট শরীরে ঢোকার সাথে সাথে শরীরের মধ্যে এই গ্লুকোজটাকে হ্যান্ডেল করার মতো যথেষ্ট ইনসুলিন নেই। আমাদের গ্লুকোজটাকে ম্যানেজ করতে হবে, তো ইনসুলিন থাকলে গ্লুকোজটা কোষের মধ্যে ঢোকে। আমি বলি না যে ইনসুলিনটা চাবির মতো, কোষটা যদি ঘরের মতো হয়, ইনসুলিন রিসেপ্টরটা যদি তালার মতো হয়, আপনি ঘরের মধ্যে ঢুকতে গেলে মানে গ্লুকোজ ঘরের মধ্যে ঢুকতে গেলে চাবি মানে ইনসুলিনটাকে, তালা মানে ইনসুলিন রিসেপ্টরের উপর বসতে হবে। ইনসুলিনই নেই তাহলে গ্লুকোজটা ঢুকবে কি করে কোষের মধ্যে? তখন সুগার স্পাইক হয়ে যাবে, সুগার লেভেল বাড়তে থাকবে, কারণ লিভার ততক্ষণে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করতে শুরু করে দিয়েছে এবং আপনার বডির যে মাসেল এবং ফ্যাট সেগুলো থেকে গ্লুকোজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সেই পদ্ধতি, তিনটে পদ্ধতি একসঙ্গে মিলে আপনার সুগার স্পাইক করে দেবে। শুধু তাই নয়, আমরা যে কার্বোহাইড্রেট খাই তার মধ্যে যেগুলো একটু ভালো কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো আমাদের অন্ত্রে প্রবেশ করার পরে অন্ত্রের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে, প্রোবায়োটিক গুলো, সেগুলো এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলোকে ভেঙে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে।
যেমন বিউটাইরেট, যেমন অ্যাসিটেট, যেমন প্রোপায়নেট, এইগুলো খুব ইম্পর্টেন্ট কেমিক্যালের মতো কাজ করে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে, ইনসুলিন তৈরি হওয়া বাড়াতে, বডির ইনফ্লামেশন কমাতে। শুধু তাই না, এই কার্বোহাইড্রেটের মধ্যে যে ফাইবার থাকে, সাধারণত আমরা জানি কার্বোহাইড্রেটের মধ্যেই ফাইবার থাকে, এই ফাইবারগুলোর মধ্যে যেগুলো প্রিবায়োটিক, সেগুলো এই প্রোবায়োটিকের খাবার, এবং এই প্রোবায়োটিক গুলোকে স্বাস্থ্যকর লেভেলে মেনটেন করে। যখন এই ফাইবারগুলো যায় না, প্রোবায়োটিক গুলো অসুস্থ হয়ে পড়ে, তখন GLP-1 বলে একটা হরমোন বের করে, যে হরমোনটা কার্বোহাইড্রেট খাবার পরে বেরোয়, যেটা আমাদের শরীরের মধ্যে আমাদের খিদে কমায়, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, এবং আমাদের ইনফ্লামেশন কমায়। সেই কেমিক্যালটা বা হরমোনটা GLP-1, গ্লুকাগন লাইক পেপটাইড 1, সেটা তৈরি হতে পারে না। তাহলে আপনি দেখুন সাঁড়াশি আক্রমণ কিরকম চলছে, চক্রব্যূহের মতো। আপনি কার্বোহাইড্রেট খেলেন না বলে আপনার ইনসুলিন কম তৈরি হচ্ছে, আপনার লিভার থেকে, মাসল থেকে, ফ্যাট সেলস থেকে বেশি পরিমাণে গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং পেটের মধ্যে GLP-1 কম তৈরি হবে। শুধু তাই না, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস গুলো কম তৈরি হবে। সাঁড়াশি আক্রমণ শুরু হলো, বডির গ্লুকোজ হ্যান্ডলিং ক্যাপাসিটি কমে গেল। ফলে আপনি যে কার্বোহাইড্রেট খেয়েছেন, সেটা অন্ত্রে ভেঙে যে গ্লুকোজ তৈরি হবে, সেটা ব্লাডে চরচর করে বাড়তে আরম্ভ করবে, সুগার স্পাইক হবে। এই যে সুগার স্পাইক যখন হওয়া শুরু হলো, তখন বডিতে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, যারা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, ইনফ্লামেশন বাড়িয়ে দেয়। ইনফ্লামেশন বেড়ে গেলে মানে আরো ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলো, মানে যেটুকু ইনসুলিন তৈরি হচ্ছে সেটুকু আর ইনসুলিন ভালো করে কাজ করতে পারবে না, ফলে আপনার সুগার লেভেল বেড়ে যাবে। এটাকে সেকেন্ড মিল এফেক্ট বলে। সুতরাং সেই জন্যই পুষ্টিবিদ্যাতে আমাদের বলা হয় যে ব্যালেন্স ডায়েট খেতে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, জল সবকিছু একটা সুন্দর কাঠামোতে থাকতে হবে, ব্যালেন্সড ওয়েতে, একটা সুন্দর ভারসাম্য রক্ষা করে থাকতে হবে। এই ভারসাম্যহীনতা খাদ্যাভ্যাসে যদি তৈরি হয়, আপনি ব্যালেন্স ডায়েট না খেলে একটা পার্টিকুলার ফুড মেটেরিয়াল থেকে আপনি খাবার যদি খান, তাহলে বডি ভাবতে আরম্ভ করবে আপনি অসুস্থ। বডি তখন কিছু প্রোটেকটিভ রেসপন্স বডিতে তৈরি করে, সেটার জন্য এই ঝামেলাগুলো তৈরি হয়। সবসময় যে বডির প্রোটেকটিভ রেসপন্স গুলো তার ভালো রেসপন্স নয়, নর্মাল ফিজিওলজিতে যে রেসপন্স গুলো হয়, স্বাভাবিক অবস্থাতে বডিতে যে রেসপন্স গুলো হয়, সেগুলো ভালো। ফলে আপনার শরীরের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে, এবং তার জন্য আপনার হাইপারগ্লাইসিমিয়া হয়ে যাবে। ফট করে দেখবেন আপনার সুগার কন্ট্রোলে আসছে, HbA1c কিছুদিন পরেই বাড়তে আরম্ভ করবে। যখন এই লো কার্ব ডায়েট বা কম শর্করাযুক্ত খাবার আমরা খাই, এটা কিন্তু বডিতে একটা স্ট্রেস তৈরি করে, কারণ গ্লুকোজ যথেষ্ট পরিমাণে নেই। তখন এই স্ট্রেস হরমোনগুলো তখন আরো বেশি করে বেরোতে শুরু করে, যে একটু আগে বললাম, অ্যাডিনাইন, কর্টিসল, গ্রোথ হরমোন এন্ড গ্লুকাগন, তারা ইনসুলিন রেজিস্ট্যান্স খানিকটা বাড়িয়ে দেবে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেল, আবার কিছুদিন পরে যখন প্যানক্রিয়াস নর্মাল লেভেলে ইনসুলিন তৈরি করতে আরম্ভ করবে, বডিতে ইনসুলিনেমিয়া তৈরি হবে, হাইপার ইনসুলিনেমিয়া, ইনসুলিনের আধিক্য, কিন্তু ইনসুলিন ভালো করে কাজ করতে পারছে না, সেটা পরোক্ষভাবে আবার সুগার লেভেল বাড়িয়ে দেবে, এবং এই হাইপার ইনসুলিনেমিয়া স্টেট যেটা তৈরি হয়, সেটা গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি করে, শরীরে চর্বি বাড়বে, ওজন বাড়বে, এবং লিভারে চর্বি জমবে, ফ্যাটি লিভার তৈরি হবে। এই যে ওজন বাড়লো শরীরের, এই যে লিভারে ফ্যাট বাড়লো, দুটো আরো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবে। তার জন্য আপনার সুগার লেভেল আরো বেড়ে যাবে, আরো আপনি মোটা হয়ে যাবেন, বিশেষ সাইকেলের মতো। আপনার শরীরে ওজন বাড়তে থাকবে, আপনার কোলেস্টেরল বাড়তে থাকবে, আপনার ফ্যাটি লিভার বাড়তে থাকবে, এবং যখন বডিতে এই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, তখন পিউরিন ব্রেকডাউনে বেড়ে যায়। আমরা জানি পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, ফলে কিছুদিন পর ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। এই অক্সিডেটিভ স্ট্রেস, এই হাইপার ইনসুলিনেমিয়া, এই হাইপার গ্লাইসেমিয়া এবং হাইপার ইউরিসেমিয়া, এবং বডির মধ্যে যে ক্রনিক ইনফ্লামেশন, সেগুলো আপনার অর্গান ড্যামেজ করবে, আপনার রক্ত বাহুগুলোকে খারাপ করবে। তাতে আপনার কিডনির রোগ হবে, হার্টের অসুখ হতে পারে, ভ্যাসকুলার ডিজিজ হতে পারে, রেটিনার
অসুখ তৈরি করতে পারে, যেটা আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। এবং এই যে লো কার্ব মিলগুলো যখন শরীরে গ্লুকোজ লেভেলটাকে কমের দিকে নিয়ে আসে বা বডি যখন রেকগনাইজ করতে পারে না যে কতটা কার্বোহাইড্রেট বডিতে যাচ্ছে, তখন গ্লুকোজ প্রোডাকশন সন্ধ্যের পরে আরো বেশি বেড়ে যায়। তার কারণ সন্ধ্যের পর থেকে আপনার অ্যাক্টিভিটি কমে গেছে, ক্যালোরি ব্রেকডাউন কমে গেছে, যেটুকু তৈরি হচ্ছে সেটুকুই বেশি দেখাচ্ছে রক্তে। সেই জন্য রাত্রিবেলাতে সুগার লেভেল অনেক বেড়ে যায়, কারণ রাত্রিবেলা আমরা ঘুমাই, অ্যাক্টিভিটি কম এবং স্ট্রেস হরমোন অনেক বেশি আছে। তার জন্য আপনার ঘুম কম হবে, যত কর্টিজল বাড়বে আপনার মেলাটোনিন ফর্মেশন কম হবে। এবং এই যে ঘুম কম হওয়ার জন্য রক্তে কর্টিজল লেভেলটা বেড়ে গেল, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিল। কর্টিজল বাড়লে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আপনার ঝোঁক বাড়বে। রাত্রিবেলা হয়তো আপনি কিছু টিভি দেখছেন বা কিছু করছেন, কিছু অস্বাস্থ্যকর খাবার খাবেন। কর্টিজল লেভেল যদি বাড়ে, ইনসুলিনের যেহেতু কাউন্টার রেগুলেটরি হরমোন, লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন বাড়বে, নেক্সট মর্নিং সুগার লেভেল অনেক বেশি পাবেন। এবং এই যে ফাস্টিং হাইপারগ্লাইসিমিয়া, সেটাও ইনডাইরেক্টলি কম কার্বোহাইড্রেট খাওয়ার জন্য হতে পারে। সুতরাং আমরা যখন ডায়াবেটিসের ডায়েট বলি, আপনাদের কি খাবারের কথা মেনলি বলি? আমরা বলি যে হোল গ্রেন খাবেন, যেটা একটা কার্বোহাইড্রেট, শাকসবজি ফলমূল খাবেন, যেটা কার্বোহাইড্রেট, বাদাম বীজ খাবেন, যেটা কার্বোহাইড্রেট থাকে, অন্যান্য অনেক জিনিসপত্র থাকে, এগুলো সবকটা ফাইবার আছে। আর লিন মিট খেতে বলি লাস্টে, বলি একদম শেষে, যে লিন মিট খাবেন এবং লো ফ্যাট ডেয়ারিজ খাবেন, ডিম খেতে পারেন, এগুলোতে কার্বোহাইড্রেট নেই। সুতরাং ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড মিল এফেক্ট প্রিভেন্ট করতে গেলে আপনার ডায়েট হতে হবে ব্যালেন্সড, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবটাই থাকতে হবে। সাধারণত আমরা বলি কার্বোহাইড্রেট ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনার টোটাল ক্যালোরি 60% কার্বোহাইড্রেট থেকে নিন, 30% প্রোটিন থেকে নিন এবং 10% ফ্যাট থেকে নিন, একটু চেঞ্জ হতে পারে এদিক ওদিক। কিন্তু ফাইবার ডায়েট ইজ মাস্ট। আপনি যদি ফাইবার না খান, তাহলে এই যে গল্পগুলো বললাম, যেটা আমাদের অন্ত্রের মধ্যে প্রোবায়োটিক গুলো যে বিভিন্ন কারসাজি করে আমাদের হরমোনাল ব্যালেন্স শরীরের মধ্যে ঠিক রাখে, এই যে প্রোবায়োটিক গুলো যেটা GLP-1 এবং GIP, এই দুটো হরমোন তৈরি করে, এই দুটো হরমোন কিন্তু আমাদের গ্লুকোজ ব্যালেন্স, শরীরের ওজন, আমাদের খিদে, আমাদের শরীরের ইনফ্লামেশন এবং ইনসুলিনের যে ক্ষরণ, সেগুলো সবকটাকেই নিয়ন্ত্রণ করে। সুতরাং শুধু কার্বোহাইড্রেট বাদ দিয়ে অন্য কোনোভাবে আপনার এনার্জির জন্য বা আপনার ক্যালোরির জন্য যে অন্য কোনো পদ্ধতিতে আপনি খাবার গ্রহণ করবেন, সেটা না করে একটা প্রপার ভারসাম্যযুক্ত খাবার, যেটাকে ব্যালেন্স ডায়েট বলি, সেই পথে আমাদের এগোনো উচিত। নমস্কার।